আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শসল হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুল্ল সাগর দুল্ল আকাশ, ছুটল বাতাস, গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসল ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিকবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আচ্ছা তুহিন, তুমি কি জানো কবিতাটি কখন লিখেছিলেন কাজী নজরুল? অত বিস্তারিত বলতে পারবো না, তবে এটুকু জানি যে জেলে বসে লেখা হয়েছিল এই কবিতাটি। কবিতাটি জেলে বসে লিখেছিলেন কবি। কবি তখন জেল থেকে খবর পেলেন রবীন্দ্রনাথ তাকে তার গীতনাট্য বসন্ত উৎসর্গ করেছেন, আর এই খুশিতে নজরুল জেলে বসে লিখে ফেললেন আজ সৃষ্টি সুখের উল্লাসে। কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদের সভা চলছে। রবীন্দ্রনাথের বয়স তখন 7 বছর, আর 22 বছরের টকবকে তরুণ বিদ্রোহী কবি। মঞ্চে উঠে নজরুল রবীন্দ্রনাথকে প্রণাম করে নেমে যাচ্ছিলেন, কিন্তু কবিগুরু তাকে ডাকলেন তার জলদ গম্ভীর কণ্ঠে, নজরুল তুমি নিচে নামবে না, তুমি আমার পাশে এসে বসো। রবীন্দ্রনাথের পাশে বসলেন টকবকে তরুণ নজরুল। তাদের যে বোঝাপড়া এবং তাদের মাঝে সম্পর্কের কি সুন্দর নৈকট্য। নজরুল কিন্তু সাংবাদিকও ছিলেন, তিনি ধূমকেতু সম্পাদনা করতেন। হ্যাঁ, ধূমকেতু একটি অর্থ সাপ্তাহিক পত্রিকা ছিল, এবং মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের এই অর্থ সাপ্তাহিক পত্রিকার জন্য আশীর্বাদ বাণী লিখেছিলেন। আমরা কিন্তু নজরুলের উপন্যাস নিয়ে কথা বলতে পারি। অবশ্যই। তিনি 3টি উপন্যাস লিখেছিলেন। মাত্র 3টি উপন্যাসই বাংলা সাহিত্যে দেখিয়েছিল এক নতুন দিশা। হ্যাঁ, এই 3টা উপন্যাসের মাঝে প্রথম উপন্যাস বাঁধনহারা। নজরুল প্রথম উপন্যাস লিখলেন, এবং এই উপন্যাসটি কিন্তু বাংলা সাহিত্যেরও প্রথম পত্র উপন্যাস। করাচিতে বসে কবি লিখছেন। 1921 সালে প্রকাশ হওয়া শুরু হয় মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে। তারপরে তারও প্রায় 6 বছর পর 1927 সালে বঙ্গাব্দ যদি বলি তোমাকে, সেটা হচ্ছে 1334 বঙ্গাব্দ, তখন হচ্ছে সেটি একেবারে আমরা যেটাকে বলি উপন্যাসের যে থাকে না যে বই আকারে যে আসা, এবং সেটা বই আকারে আসলো। তুমি কি জানো বাঁধনহারা উপন্যাসে চরিত্র সংখ্যা ছিল 10টি। মূল চরিত্র ছিল মাহবুবা ও নুরুল হুদা। নুরুল হুদা ও মাহবুবার বিয়ের তোড়জোড় নিয়ে সূচনা হয় গল্পের। এটুকু আমি শুনেছি, কিন্তু ডিটেল বলতে পারছি না, একটু বলবো আমাকে? আচ্ছা, তো মাহবুবার কিন্তু 2টো বাল্যসখীও ছিল। একটা রাবেয়া আর একটা সাহসিকা। সাহসিকা তার নামের মতোই ছিলেন সাহসী। তিনি অনেক প্রতিবাদী ছিলেন, নারীদের প্রতি অত্যাচার অন্যায় দেখলে তিনি প্রতিবাদ করতেন। তো নুরুল হুদা পালিয়ে গিয়ে যোগদান করলেন সেনাবাহিনীতে। এরপর মাহবুবার বিয়ে হয়ে যায় 40 ঊর্ধ্ব এক জমিদারের সঙ্গে। তাই নাকি? তো এরপরে কিছুদিন পরে তিনি বিধবা হয়ে যান, কিন্তু তাদের পত্রের মাধ্যমে যোগাযোগ ছিল। আচ্ছা, আমি যে যতদূর জানি হচ্ছে যে এই ক্যারেক্টারটা সম্পর্কে আমি শুনেছিলাম একজনের কাছে একটা সাহিত্য আড্ডাতে, সেটা হচ্ছে যে এই মাহবুবার সাথে তাদের এক ধরনের ওই পত্র যোগাযোগ ছিল, এবং খুব সম্ভবত মক্কা মদিনাতে ভ্রমণে যাওয়ার কথা ছিল, তীর্থ ভ্রমণে যাওয়ার কথা ছিল মাহবুবার। ওই সময় কিন্তু নুরু ছিল বাগদাদে, তার কর্মস্থল ছিল বাগদাদে। সেখানে তিনি যাওয়ার কথাও প্রকাশ করেছিলেন, কিন্তু মানে সম্মতি দিয়েছিল। হ্যাঁ, নুরুল কিন্তু অসম্মতিও জানাননি। সবচেয়ে মজার বিষয় কি জানো তুহিন, এই তাদের এই গল্প, তাদের এই যে গল্প মানে দেখা হওয়ার যে সম্ভাবনা, এটার মধ্য দিয়েই না এই উপন্যাসটি শেষ হয়ে যায়। আমি তাহলে তুমি যেহেতু আমাকে এটা বললে, আমি তোমাকে আরেকটা গল্প, যেটা হচ্ছে যে তার যে দ্বিতীয় যে উপন্যাসটি আছে মৃত্যু ক্ষুধা, মানে উপন্যাসের নামটা যেমন
মোটামুটিভাবে তার যে এই উপন্যাসের যে ধরন সেটাও কিন্তু দারিদ্র্য, দুর্ভিক্ষ এবং ক্ষুধা এগুলোকে নিয়েই। আচ্ছা। এই উপন্যাসটার মজার ব্যাপার হচ্ছে যে মেজ বউয়ের সপরিবারে খ্রিস্ট ধর্ম গ্রহণ করাকে কেন্দ্র করে কিন্তু এই উপন্যাসটি একটা অন্য মাত্রায় চলে যায়। এবং এই উপন্যাসের যে মূল নায়িকা রুবি কিন্তু ওই যে আগেরটার মতো অনেকটা ভালোবাসতো একজন হচ্ছে আনসারকে। সেই আনসারের সাথে কিন্তু তার বিয়ে হয়নি, তার বাবা তাকে বিয়ে দিয়ে দেয়, যেটা আমাদের এখন সমাজে হয়। সেটা হচ্ছে একজন ICS বোধহয় অফিসার, তার সঙ্গে মুয়াজ্জেম তার নাম ছিল। তো তার সাথে তার বিয়ে হয়ে যায়, কিন্তু কি দুর্ভাগ্য, এই মুয়াজ্জেম কিন্তু কিছুদিন পরে মারা যান। মারা যাওয়ার পরে তার জীবনটা অনেকটাই দুর্বিষহ হয়ে ওঠে এবং একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যায়। এবং এর মাধ্যমে যে নারী জীবনের যে আপনার কি বলবো যে অভিশপ্ত যে নারী জীবনের যে চিত্রটা আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন জায়গায়, সেই চিত্রটাই কিন্তু এখানে সুনিপুণভাবে নজরুল, মানে কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল উপন্যাসিক হিসাবে ফুটিয়ে তুলেছেন। আর তৃতীয় উপন্যাস ছিল কুহেলিকা। এই উপন্যাসের মধ্য দিয়ে নজরুলের রাজনীতি, মতবাদ ও আদর্শ প্রতিফলিত হয়। এই উপন্যাসটি কিন্তু আমি পড়েছি, তুমি বলো। আচ্ছা, তুমি কি জানো এই উপন্যাসের নায়ক ছিল কিন্তু জাহাঙ্গীর? হ্যাঁ, জানবো না কেন। তিনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মূলত রাজনীতি, আদর্শ ও মতবাদ সবকিছু কাণ্ডারি ছিল এই কুহেলিকা উপন্যাস। এই উপন্যাসের মাধ্যমে কিন্তু নজরুলকে খুব ভালোভাবে চেনা যায়, তার সামগ্রিক যে নজরুল সেটা চেনা যায়। আচ্ছা, নজরুলের প্রেমিকাদের সম্পর্কে কিছু বলো, নাকি প্রেম নিয়ে তোমার কোনো আগ্রহ নেই? আচ্ছা, তো নজরুল তার এক জীবনে বারবার প্রেমে পড়েছিলেন। 1921 সালে বন্ধু আলী আকবর খানের নিমন্ত্রণে গেলেন কুমিল্লার দৌলতপুরে। তো সেখানে এক বিয়ের অনুষ্ঠানে দেখা হলো রূপবতী সৈয়দা খাতুনের সঙ্গে। সৈয়দা খাতুনকে তিনি ভালোবেসে ফেললেন। তারপর কি হয়েছিল জানো? তিনিও সাড়া দিলেন। তো প্রেমিক কবি মুগ্ধ হয়ে নাম রাখলেন নার্গিস। 1924 সাল এপ্রিল মাস নজরুল বিয়ে করলেন প্রমীলা সেনগুপ্তকে। প্রমীলা সেনগুপ্তকে তিনি ভালোবেসে নাম দিয়েছিলেন, মানে এই নামগুলোতে ডাকতেন তিনি দোলন এবং দুলি নামে। তাদের প্রেমে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। অবশেষে এই ধর্মীয় পরিচয়কে তারা নিজেদের পরিচয় রেখেই তারা একে অন্যকে বিয়ে করলেন। 1928 সালের ফেব্রুয়ারি মাস নজরুল এসেছেন ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদান করতে। সেখানে পরিচয় হয় ফজিলাতুন্নেসার সঙ্গে। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকোত্তর মুসলিম ছাত্রী। কবি তারও প্রেমে পড়ে গেলেন। বন্ধু কাজী মোতাহার হোসেনকে দিয়ে অনেকগুলো প্রেমপত্র পাঠালেন, কিন্তু সাড়া পাননি। এই প্রেম ছিল শুধু একতরফা। তারপরে সবচেয়ে যে তার আরেকজন প্রেমিকা রানু সোম, সেই রানু সোম একেবারেই একটা ভিন্ন প্রেক্ষাপট। নজরুলের গান শেখাতেন পণ্ডিত দিলীপ কুমার রায়। সেই দিলীপ কুমার রায়ের মাধ্যমে সে নিজেই রানু সোমের ঠিকানা কিংবা যোগাযোগ করার চেষ্টা করলেন। তারপর গান শেখা শুরু। কবির মোটামুটি অবাধ যাতায়াত ছিল তাদের বাড়িতে। এক পর্যায়ে পাড়ার ছেলেরা তারা কিন্তু জিনিসটা নিতে পারেনি। তারপর কি হলো? তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার উপর কবি একদিন যাচ্ছিলেন, তার উপর আক্রমণ করে বসলেন সেই পাড়ার ছোকরারা। আক্রমণের পর কবিও তো বিদ্রোহী কবি, তিনি পাল্টা আক্রমণ করে বসলেন। একটা পর্যায়ে এই ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়ায়। তো তারপরের যে ইতিহাস সেটা আরেকটা ভিন্ন ইতিহাস। সেই রানু সোম তিনি একটা নতুন নাম নিলেন, তিনি বিয়ে করলেন বাংলা সাহিত্যের আরেকজন উজ্জ্বল নক্ষত্র বুদ্ধদেব বসুকে, এবং নাম পরিবর্তন করে তার নাম হয়ে গেল প্রতিভা বসু। আচ্ছা তুহিন, তুমি কি জানো শিল্পী কানন দেবীকে গান শেখাতেন নজরুল? খুব একটা জানি না, শুনেছি। তার বাড়িতে অনেক সময় রাত্রি যাপন করতেন তিনি। হ্যাঁ, ত্রিশালের শিক্ষক ছিলেন খিদির পণ্ডিত। সেই খিদির পণ্ডিত তার শ্বশুরবাড়ি ছিল দরিরামপুর, সেখানে নজরুলও তার সাথে যাতায়াত করতেন, যাওয়া আসা ছিল। সেখানে কিন্তু তার শালিকার প্রেমে পড়ে যান, যার নাম ছিল নূরজাহান। তবে নজরুল কিন্তু নারীদের অনেক সম্মান করতেন। মনে পড়ে তার বিখ্যাত পংক্তি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
1942 সাল 9 জুলাই কলকাতা বেতার কেন্দ্রে তখন চলছে রেকর্ডিং। সে সময় হঠাৎ অসুস্থ হয়ে গেলেন নজরুল এবং তার জিভ আস্তে আস্তে আড়ষ্ট হতে থাকলো। একটা পর্যায়ে ধীরে ধীরে থেমে গেল বাংলা সাহিত্যের বিদ্রোহী কণ্ঠ। ৭৭ বছর বেঁচে ছিলেন নজরুল। এর মধ্যে 34 বছর 1 মাস 20 দিন ছিলেন নির্বাক। মন ও মগজে স্তব্ধ ছিলেন কবি। তা যদি না হতো, তিনি বাংলা সাহিত্যে আরও দিতে পারতেন অমীয় সুধা। হ্যাঁ, তবে 42 বছরে কবি আমাদেরকে যা দিয়েছেন তার কতখানি বা ধারণ করতে পারছি। আচ্ছা, একটা গান শোনাবে? এখন? আচ্ছা, কি গান শুনবে বলো? তোমার যা ইচ্ছা। আমার তো এখন ইচ্ছে করছে আলগা করো গো খোপার বাঁধন, দিল বহি মেরা फंस गई, दिल वही मेरा फंस गई। বিনোদ বেনির জরিন ফিতায়, বিনোদ বেনির জরিন ফিতায়, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। अलगा करो गो खोपार बाँधन, दिल वही मेरा फंस गई।